সবাইকে আমন্ত্রণ প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষা প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আজকে যেহেতু ওয়ার্ল্ড ট্রমা ডে 2021, এ কারণে আজকে কিন্তু আমরা কথা বলবো এই ট্রমা নিয়ে এবং এবারে প্রতিপাদ্য হচ্ছে সময়োচিত এবং সমন্বিত পদক্ষেপ জীবন বাঁচায়। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি আছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম এবং আছেন ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন এবং অধ্যাপক ডাক্তার রেজাউল করিম সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স ইউনাইটেড হসপিটাল এবং ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন সহযোগী অধ্যাপক অর্থোপেডিক্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, এই যে ওয়ার্ল্ড ট্রমা ডে, আমি প্রথমেই আপনার কাছে যেতে চাই যে এই দিবসটা কেন দরকার, আসলে কেন এটা, মানে পটভূমিটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের দেশে কিন্তু মা দিবস, বাবা দিবস, ভ্যালেন্টাইন্স ডে এগুলো সবই সেলিব্রেট করা হয়। তো এই ডেগুলো সেলিব্রেট করার উদ্দেশ্য হলো নট যে আপনি শুধু একদিন মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, বাবা আপনার প্রিয়জনকে ভালোবাসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, তা কিন্তু না। এর উদ্দেশ্য হলো যে আপনি ভালোবাসা বা মার প্রতি যে কর্তব্যবোধ আমাদের সন্তানের, এটাকে ডিসিমিনেট করা, একটু এডুকেট করা, বা ওই দিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করা। তেমনি ট্রমা ডেটাও আমরা হয়তো ওইভাবে করতে পারছি না, কিন্তু ট্রমার যে ইম্প্যাক্ট, ট্রমা কেন হয়, ট্রমার ইম্প্যাক্ট টু দ্য ইন্ডিভিজুয়াল ফ্যামিলি, পুরো সমাজের যে ট্রমার একটা ইম্প্যাক্ট, এটাকে ডিসিমিনেট করাটাই ট্রমাডের মেইন উদ্দেশ্য। এখান থেকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি এবং সাবসিকুয়েন্টলি কিভাবে এর ম্যানেজমেন্টগুলো কত সুন্দর হতে পারে, এগুলোকে একটু আপডেট করা, ডিসিমিনেট করাই ট্রমাডের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, এটা দরকার কেন, এটা মানে জানতে চাচ্ছি যে মানে এই যে আপনি বললেন মা দিবস বা ইয়ে করা বা জানা, ডিসিমিনেট করা সব কিছুই ঠিক আছে, বাট এটা মানে এই যে এখন এটা সামনে আসছে, আমরা আলোচনা করছি, সেই প্রয়োজনীয়তাটা কেন, এটা একটু জানতে চাই। প্রয়োজনীয়তাটা এই জন্যেই যে এটা, যেমন ধরেন এই ট্রমাডেতে একটা যে কথাটা প্রথমেই বলা আছে, এবারের ট্রমাডের যে থিমটা সময়োচিত এবং সমন্বিত পদক্ষেপ। সময়োচিত পদক্ষেপ, আপনি দেখেন একটা পেশেন্ট বিদেশে দেখবেন যে সিপিআর যেটাকে বলে, জীবন রক্ষাকারী প্রসিজিওর, আমরা প্রথমেই যেটা করি, সেটা কিন্তু একজন সাধারণ মানুষ পর্যন্ত এই জিনিসগুলো জানে। আমাদের দেশে কিন্তু আমরা ডাক্তাররাও অনেক সময় ঠিকমতো এটা করতে পারি না। তো এই জিনিসটাতে আমরা কতটা ল্যাকিং। তারপরে আপনার যে ট্রাফিক রুলস, ট্রমা যাতে না হয়, তারপরে আপনার তার পরবর্তী যে ট্রিটমেন্টগুলো, কিছু ফ্র্যাকচার আছে, কিছু ট্রমা আছে, সেগুলো ধরেন চেস্ট ট্রমা, ব্রেন ট্রমা, অর্থোপেডিক ট্রমা, এগুলো ইন্ডিভিজুয়াল সবাই করছে, কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে, যেমন ধরেন অর্থোপেডিক ট্রমা অ্যাজ ওয়েল অ্যাজ চেস্ট ট্রমা আছে, অথবা সাথে ব্রেন ট্রমা আছে। এগুলো যে সমন্বিতভাবে ট্রিটমেন্ট যদি আমরা টাইমলি করতে পারি, তাহলে একজন পেশেন্ট সার্ভাইভ করে, অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি সার্ভাইভ করলো, সমাজের উপকার হলো। তো এগুলোকে, এই ইম্পর্টেন্সগুলোকে ডিসিমিনেট করতে হবে। নিশ্চয়ই। ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন, একটু আপনার কাছে আসতে চাই যে এই যে বলছিলেন ডাক্তার রেজাউল করিম যে সময়োচিত এবং সমন্বিত পদক্ষেপ, একটু আপনার কাছে জানতে চাই। আমি থ্যাংক ইউ আপনাকে। সময়োচিত পদক্ষেপ, এটা নির্ভর করছে যে আপনি দেখবেন একটা ট্রমার রোগী হলে তার সাথে সাথে দেখবেন যেটা রোড ট্রাফিক হোক, যেখানে হোক, অনেকগুলি লোক খুব জাফায়ে পড়ে তাকে হেল্প করার জন্য। এতে হয় কি, তার আবার এক্সট্রা একটা ট্রমা হয়। তার মানে হচ্ছে যে এটা সমন্বিত না, যেটা রেজা ভাই বলতে চাচ্ছেন। সময়োচিত, যে কখন রেসপন্স করতে হবে। আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, রোড ট্রাফিক হলো, রাস্তার মধ্যে একটা রোগ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল, তাকে আপনি সাথে সাথে কোন ট্রিটমেন্টটা দেবেন, সে আসলো, তার জন্য আপনি কী করলে সে বেঁচে যেতে পারে। এটা ফার্স্ট আওয়ারে আপনার দেখা গেল যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পলিট্রমা হলো, অনেকগুলি ইনজুরি হলো, তার শুধুমাত্র রেসপিরেটরি সিস্টেমটা বন্ধ হয়ে গেল, মানে মুখের মধ্যে পানি, রক্ত এগুলি জমা হয়ে গেল, সে শ্বাস নিতে পারছে না। আপনি যদি ওই সময়, ওই দিন সেকেন্ড, আপনি যদি তার মুখটা পরিষ্কার করে দেন, রেসপিরেটরি সিস্টেমটা, যেটা আমরা শ্বাসনালীটাকে যদি আমি পরিষ্কার করে দিই, তাহলে সে সাথে সাথে শ্বাস নিয়ে নিতে পারলো। তার জীবনটা এখানে একটা বিরাট অংশ, মানে সে বিরাট ক্ষতিগ্রস্ত, ছোট জানা বা সিদ্ধান্তের জন্য পুরো একটা জীবনটাই চলে গেল। জাস্ট একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড তার মুখটা ক্লিয়ার করে দিলেন, দেখা গেল সে শ্বাস নিতে পারছে, বেঁচে গেল। এটা হচ্ছে আপনার একদম সময় মতো একটা পদক্ষেপ নিলাম আমরা। তারপরে আমরা দেখি কি, যে পেশেন্টগুলি আপনার হয়তো অন স্পটে আমরা পোস্টে বা ইন দ্য মিন টাইম হয়তো পেশেন্টটা মারাই গেল,
আমরা সর্ট আউট করে দিলাম, কিন্তু যে বাকি যে পেশেন্টগুলি আছে আমরা যদি 1 থেকে 3 ঘন্টার মধ্যে তাকে একটা ম্যানেজমেন্ট দিতে পারি, সেই ম্যানেজমেন্টটা তার জন্য লাইফ সেভিং। এটাকে বলে আমরা গোল্ডেন আওয়ার। অ্যাক্সিডেন্টের 1 থেকে 3 ঘন্টার মধ্যে যদি আমরা একটা কম্বাইন্ড বা সমন্বিত একটা ম্যানেজমেন্ট দিতে পারি, সেগুলো সেভ হয়ে গেল। তাহলে আমাকে এই যে সময়োচিত এবং সমন্বিত এই জিনিসটা এখানে আমাকে চলে আসছে। এখানে সমন্বিত হতে গেলে তখন রাজা ভাই যেটা বললেন যে আমাদেরকে তখন এই যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, আমি তাকে তখন তাকে হসপিটাল ম্যানেজমেন্ট দিতে হবে, মাল্টি ডিসিপ্লিনারি। এই পেশেন্টটা এই যে 3 ঘন্টা বললাম, 1 থেকে 3 ঘন্টা, এই সময় তার রেসপিরেটরি কিছু ডিস্ট্রেস হবে, অর্থাৎ তার অক্সিজেনের সমস্যা হবে, তার রক্তক্ষরণ হবে, এবং এই রক্তটা সাধারণত এক্সটার্নাল ইন্টারনাল দুই দিকেই হয়। আমি তো এক্সটার্নাল, তার বাইরে যে রক্তটা ক্ষরণ হচ্ছে এটা আমি সহজেই বন্ধ করে দিতে পারি। আপনি পথচারী যাচ্ছেন, একটা রোগী অ্যাক্সিডেন্ট করলো, তার রক্ত বের হচ্ছে, আপনি জায়গাটা চেপে ধরেন, রক্তটা বন্ধ হয়ে গেল। কিছুই নাই, আপনার কাছে একটা কাপড় আছে, সেই কাপড়টা তার এখানে পেঁচিয়ে দেন, তার রক্তটা বন্ধ হয়ে গেল। তাইলে হলো কি, সে যে রক্তক্ষরণের জন্য তার যে মৃত্যুটা সেটা হলো না। তাহলে ছোট্ট ছোট 2টা কাজ, আমি তার নাক মুখটা পরিষ্কার করে দিলাম, তার অক্সিজেন নেওয়ার সুযোগ করে দিলাম, যে রক্তটা বের হচ্ছিল সেই রক্তটাকে আমি বন্ধ করে দিলাম। তাহলে এই পেশেন্টটা অতি সহজে সে রিকভারি করে যাবে। তাহলে আমার এখানে যে সময় মতো আমি যদি এই পদক্ষেপটা নিতে পারি, এবং এটা দেওয়ার জন্য যে আমার যে সামান্য একটু কাজও যদি আমি করে দিতে পারি, একটা ব্যান্ডেজ করে দিতে পারি, একটা চেপে ধরে বসে থাকলেও দেখবেন যে রক্তক্ষরণটা বন্ধ হয়ে গেছে। এই কাজটা আমাকে করতে হবে আর কি। অধ্যাপক ডাক্তার রেজাউল করিম, এই যে সমন্বিত এবং সময়োচিত পদক্ষেপ আমরা শুনলাম ডাক্তার মোবারক হোসেনের কাছে, যে কতটা সহজ, মানে এটা শুধু আমাদের জানার একটা ব্যাপার বা সচেতনতার একটা ব্যাপার, যে সময় মতো আপনাদের কাছে তো যাবেই, মানে চিকিৎসকের কাছে তো সেটা তো পড়ে, কিন্তু একটা লাইফ সেভিং যে শুরুতেই মানে তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নেওয়া, এটা একটু আপনার কাছে জানতে চাই যে এটা তো আসলে এখনো আমাদের সেই আপনি মানে সেই সচেতনতা কিন্তু আমাদের নেই। হ্যাঁ, এটা যদি একটু বলেন। এই যে কথাটা বললেন খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপনার। এটা জিনিসটা হলো যে আমরা এই যে ট্রমা ডে শুধু টকশোর মধ্যেই সীমাবদ্ধ রাখছি, আমাদের কিন্তু এডুকেশন সিস্টেমে আমাদের কোথাও এই জিনিসগুলো কোথাও নাই। কিভাবে একটা জরুরি পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্ট কোথাও রাস্তায় হোক যেখানেই হোক কিভাবে সেভ করতে হবে এই জিনিসগুলো নাই। ডক্টর মোবারক যে কথাটা বললেন যে আপনি একটু চেপে ধরলে হেমোরেজ কম হলো, লাইফ সেভ হলো, এটাকে আমরা বলি প্রি হসপিটাল ট্রিটমেন্ট। তো আমাদের ট্রমার ম্যানেজমেন্ট শুরু হয় কিন্তু প্রি হসপিটাল, যে অ্যাট দ্য সাইট অফ ইনজুরি, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ঘটনা ঘটেছে সেখান থেকে। তো সেখানে তো নট অলওয়েজ যে সবসময় ডাক্তার থাকবে, সেখানে একজন ডাক্তার সাধারণ মানুষ থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, এবং ডাক্তার পৌঁছাতেও সময় লাগবে। তা আমাদের কি করতে হবে, সেই জায়গাটাতে আমাদের সাধারণ মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো আনতে হবে। ধরেন আজকে যে ট্রমা ডে, আজকে যদি কোনো একটা স্কুলে, ধরেন প্রাইমারি স্কুলে যদি হতো যে কিভাবে লাইট দেখতে হবে, রেড সিগন্যাল কি, জেব্রা ক্রসিং কি, এটা যদি অন্তত একটা পিরিয়ডকে স্যাক্রিফাইস করা যেত, তাহলে এই ডেটার একটা ইমপ্লিকেশন হতো, ইম্প্যাক্ট হতো। ঠিক তেমনি যদি ইউনিভার্সিটি লেভেলে যারা মোটরসাইকেল, মোটর বাইক চালান, তাদেরকে যদি আমরা মোটর বাইকের ডিভাস্টেটিং ইঞ্জুরিগুলো যে হয় সেগুলোর সম্বন্ধে একটু অ্যাওয়্যার করে দিতে পারি, ঠিক এইভাবে করে যদি আমরা তাদেরকে শেখাতে পারি, তারপরে আপনার অ্যাট দ্য সাইট অফ ইনজুরি যে প্রাথমিক চিকিৎসা বলে যে কথাটা আছে, এটা যে কোনো জিনিসের, একটা সাপে কাটা রুগী হোক, বিষ পানের অ্যাক্সিডেন্ট হোক, বার্ন, আজকাল আমাদের দেশে বার্ন হচ্ছে, বার্ন হচ্ছে ট্রমা, সেটার পেশেন্টগুলো হোক, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসাটা কী দেবো, এটা কিন্তু পৃথিবীর অনেক দেশে এই জিনিসগুলো সাধারণ মানুষকে শেখানো হয়। তা আমরা যদি এই জিনিসগুলো আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করতে পারি, তাহলে ডেফিনেটলি এর একটা রেজাল্ট আমরা পাবো। অ্যাটলিস্ট প্রি হসপিটাল ম্যানেজমেন্টে যে কথাটা ডক্টর মোবারক বললেন যে গোল্ডেন আওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গোল্ডেন আওয়ারের মধ্যে আসলে আমরা অনেক পেশেন্টের লাইফ সেভ করা সম্ভব হয়। তো এই গোল্ডেন আওয়ার ট্রিটমেন্টের প্রাথমিক ট্রিটমেন্টটা কিন্তু যে কোনো একজন শিক্ষিত মানুষই পারে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে ওয়ার্ল্ড ট্রমা ডে, এই ব্যাপারটা শুধুমাত্র টকশোর মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ। আমি যদি গণমাধ্যমের কথাও বলি, যখন একটা অ্যাক্সিডেন্ট হয় আমরা তখন অনেকগুলো ফলো আপ রিপোর্ট করি, আমরা স্পটে গিয়ে, আমার অভিজ্ঞতা আছে,
কিন্তু আমরা এটা বলি না। এই যে গোল্ডেন আওয়ার কথাটা, এটা আসলে আমরাও কিন্তু ওইভাবে বলি না। আমরা রোড সেফটি নিয়ে অনেক কথা বলি, কিন্তু ওই যে পথচারীরাই যে এটা মানে সম্ভব, অন্তত 5 জন লোক, অন্তত 2 জন লোকও যদি বাঁচে, সেটাও তো আসলে দুটো জীবন বাঁচলো। কিন্তু সেই জায়গাটা থেকে হ্যাঁ, মানে টক শো একটা ইম্প্যাক্ট ফেলে, কিন্তু একটা ঘটনাকে ধরে যখন আগানো যায় তখন সেটা মানুষের মধ্যে বোধহয় আরও রেখাপাত করে। আমি একটু আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো যে মোবারক হোসেনকে আগে জিজ্ঞেস করি যে কেন এই অ্যাওয়ারনেসটা আমাদের নেই বা কম, মানে সেটা গণমাধ্যম হোক বা সব জায়গায়। আমরা রোড সেফটি নিয়ে কিন্তু অনেক কথা বলি, আমাদের দেশে যেহেতু অনেক অ্যাক্সিডেন্ট হয় আমরা সেটা নিয়ে অনেক কথা বলি, কিন্তু কেন আমরা এটা, একটা বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা টিভিতে স্ক্রলে গিয়ে চলে, কিন্তু আসলে যেটা এই যে বললো ডাক্তার রেজাউল করিম যে এটা কিন্তু সার্ভাইভ করা সম্ভব, কেন আমরা এটা নিয়ে কথা বলি না, বা আপনাদের আসলে সেক্ষেত্রে ভূমিকাটা কেন কম, এটা জানতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শব্দটা আছে যে সমন্বয়ের যে ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সমন্বয় মানে আপনার দেখবেন যে যেটা আমি বারবার বলতে চাচ্ছি যে রোড ট্রাফিকে একটা অ্যাক্সিডেন্ট হলো, কেউ হয়তো তাকাইলো না, চলে গেল, কেউ হয়তো কয়েকজন আবার একসাথে এসে জাপায়ে পড়লো, তারা কেউ কিছু জানে না। তারা কেউ দেখা গেল যে আমার একটা ফিমার ফ্র্যাকচার হয়ে গেছে, ওইটা নিয়ে টানাটানি শুরু করছে, আরও ব্লিডিং বাড়াই দিচ্ছে। এই যে জিনিসগুলি, এগুলি তো সাধারণ মানুষের জানার কথা না। তারা কখন জানবে? যখন আমরা ওদেরকে জানাবো। তো জানানোর জন্য তো আছেন আপনারা গণমাধ্যম আছে, হ্যাঁ, আমরা ডাক্তাররা আছি, আমরা তাদেরকে এই মেসেজগুলি দেবো যে আপনি এই এই জিনিসগুলি জানান। তার মানে কি, ডাক্তার, গণমাধ্যম এবং জনগণ সবার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। আমরা যদি ডাক্তাররা বসে থাকি যে হসপিটালের রোগী আসবে তারপরে ট্রিটমেন্ট করব, সেটা হবে না। আমাদের যে হসপিটালের যে ম্যানেজমেন্টটা, সেটা তো আমরা হসপিটালে দিব, কিন্তু প্রি হসপিটাল ম্যানেজমেন্ট যেটা, সেই প্রি হসপিটাল ম্যানেজমেন্টটা যাতে মানুষ পেতে পারে, সেক্ষেত্রে আপনার এই যে আপনার যে রাস্তাঘাটে হোক, যেখানেও এই একটা প্রোগ্রাম করতে হবে, যেটা রেজা ভাই বলতে চাচ্ছে যে সবাইকে অন্তত অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে যে আপনি এই ছোট ছোট কাজগুলি করলেও আপনি একটা জীবনকে রক্ষা করতে পারবেন। এই অ্যাওয়ারনেসটা অধ্যাপক ডাক্তার রেজাউল করিম, এই যে বললেন মোবারক হোসেন যে আসলে আমরা মানে সেক্ষেত্রে তো আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। যেমন আমি জানি গণমাধ্যমকে কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এই যে আপনি সিপিআর বললেন, প্রাথমিক চিকিৎসার উপর বেশ কিছু প্রশিক্ষণ দেয়, আমিও নিয়েছি। তো সেই জায়গা থেকে জানতে চাই এটাকে আরও কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। যে আপনি বললেন স্কুলগুলোতে, আপনারা কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা বা মানে ইচ্ছে আছে কিনা সেটা না, সত্যি কথা বলতে গিয়ে আমরা কোনো ইনিশিয়েটিভ নেইনি। আমরা ইনিশিয়েটিভ নিয়েছি ইনস্টিটিউশনাল বায়াসড, মানে আমাদের ইনস্টিটিউটে আমাদের যারা হেলথ ওয়ার্কাররা কাজ করেন, ডক্টররা কাজ করেন, আমাদের দেখবেন যে প্রতিটা হাসপাতালেই সিএমই প্রোগ্রাম হয়, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশনের একটা প্রোগ্রাম হয়। তো আমাদের সিএমই প্রোগ্রামে এই জিনিসগুলো থাকে, থিওরিটিক্যাল থাকে, প্র্যাকটিক্যাল থাকে, তারপর আমাদের এক্সারসাইজ থাকে। সেখানে তো শুধুমাত্র চিকিৎসক আর হ্যাঁ, এটা শুধুমাত্র চিকিৎসকদের জন্য। এটা আমরা এই জায়গায় আসলেই আমরা ল্যাকিং। এই ল্যাকিংটা শুধুমাত্র যে হেলথ প্রফেশনালদের তা কিন্তু না, এটা কিন্তু সবার। এটা কিন্তু আমাদের কর্তৃপক্ষের এটা এই দিকটাতে আরও বেশি নজর দেওয়া উচিত। কেননা এইটা প্রথম জিনিস হলো, যে কোনো জিনিসেরই আপনি যদি ইম্পর্টেন্সটাকে তুলে ধরতে চান, প্রোপাগান্ডা করতে হবে। প্রোপাগান্ডা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু মিডিয়ার রোল অনেক। মিডিয়া যদি এটা প্রোপাগান্ডা করে, মিডিয়া যদি এটা সিরিজ অফ তারা যদি রিপোর্ট করেন যে এটার ইম্পর্টেন্সটা কী, তাহলে কিন্তু এডুকেশনাল সিস্টেমের মধ্যে আসবে। পরীক্ষায় যখন মার্কস থাকবে, দেখবেন যে পাস করার জন্য পড়তে হবে, এটা জানতেই হবে। আর ক্যাজুয়াল জানাটা তো ক্যাজুয়াল জানাই। তো এই জিনিসগুলোর জন্য আপনার এডুকেশনাল সিস্টেমের মধ্যে এটা আসতে হবে। আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনার স্কুল কলেজগুলোতে ক্লাব আছে, স্কাউটস আছে, তারপরে আপনার আরও অর্গানাইজেশনস আছে, তারা এই জাতীয় প্রোগ্রামগুলো করতে পারে। তাদেরকে আমরা এনকারেজ করতে পারি এই জিনিসগুলো করার জন্য। বিভিন্নভাবে ন্যাশনাল লেভেল থেকে তাদেরকে যদি আমরা একটু প্যাট্রোনাইজ করি, তাহলে ডেফিনেটলি একটা পরিবর্তন আসবে বা একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। এখানে একটা পয়েন্ট আমি শুধু ডক্টর মোবারকের কথার সূত্র ধরে একটু অ্যাড করে দিতে চাই, পরে ভুলে যাব। সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র অ্যাক্সিডেন্টের সময়কার মৃত্যুটা দেখি, যেটা প্রি হসপিটাল ম্যানেজমেন্টের আমরা বললাম যে এর ইমপ্লিকেশনটা কত। যখনই একটা ইনজুরি হলো, তখনই কিন্তু তার মধ্যে জীবাণু চলে গেল, অর্গানিজম চলে গেল। এই অর্গানিজমের কারণে যে ইনফেকশনটা হবে,
এই ইনফেকশনের পরবর্তীতে কিন্তু একটা বিরাট পার্সেন্টেজ অফ পেশেন্ট মারা যায়, ওইটা কিন্তু আমরা ভিজিবল না। এই জন্যই প্রি হসপিটাল ট্রিটমেন্টে আমাদের সবাইকে, প্রত্যেকটা নাগরিককে এই জিনিসগুলোর সম্বন্ধে জানতে হবে, এর ইম্পর্টেন্সটা জানতে হবে, অ্যাটলিস্ট বেসিক প্রাইমারি হেলথ কেয়ার সম্বন্ধে কিছু না কিছু জানতে হবে। আমরা আলোচনা করছিলাম যে এটা আসলে একদমই মেইন স্ট্রিম যে আমাদের মানে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা এবং এটা জানানো, এবং অধ্যাপক ডাক্তার রেজাউল করিম একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে যখন পরীক্ষার ব্যাপার থাকবে, যখন আমার নম্বর পাওয়ার ব্যাপার থাকবে, তখন অন্যান্য বিষয়ের সাথে এটাও আমি জানবো। আমি একটু জানতে চাই যে সেটা তো হয়নি, এত বছরেও হয়নি, তাহলে আসলে প্রতিকারটা এখন কি, এটা একটু জানতে চাই। প্রতিকারের সময়টা পার হয়ে যায়নি, আমাদের কাছে এখনও সুযোগ আছে। আমাদের এখানে আপনি রাজা ভাই যেটা বললেন যে একটা ইয়াং জেনারেশন আছে যারা স্টুডেন্ট, এখনও সময় আছে যে ওদেরকে কাজে লাগানো। স্টুডেন্টরা আপনার কিন্তু বেশিরভাগই ভলেন্টিয়ার এবং এরা এইসব কাজ করতে আগ্রহী, সব সময় করে। স্টুডেন্টরা দেখবেন যে কাজগুলি করে। আমাদের সব জায়গায় যে লেভেলে স্টুডেন্টগুলি আছে তাদেরকে এটাতে কাজে লাগাইতে হবে, যাতে এই ট্রমা এবং তার ম্যানেজমেন্ট সম্পর্কে তারা একটা প্রাথমিক ধারণা পায় শিক্ষার্থীদের মধ্যে। আরেকটা জিনিস হতে পারে, যেমন আমাদের বাংলাদেশে 999 আছে, এটার মাধ্যমে আমরা অনেক জায়গায় যোগাযোগ করতে পারি। আমরা 999-এর মতো হেলথেরও এরকম একটা সিস্টেম দাঁড় করাইতে পারি, যে একটা এরকম এলাকা হয় যে উপজেলা হোক, জেলা হোক, প্রতিটা লেভেলে তাদের এরকম একটা টিম থাকবে, তাদের অর্গানাইজেশন থাকবে। যখন মানুষের কোথাও অ্যাক্সিডেন্ট হবে, অন্তত কারণে না পাক, রাস্তায় সে পড়ে আছে, সে একটা কল দিয়ে একটা অ্যাম্বুলেন্সেরও তো ব্যবস্থা করে তাকে ট্রান্সফার করতে পারবে। সেই ক্ষেত্রে যে লোকগুলি থাকবে এখানে আপনার এর সাথে ইনভলভ থাকবে, তারা তো অবশ্যই ট্রেন্ড হবে যখন আমরা এই সিস্টেমটা দাঁড় করাইতে পারবো। আমার মনে হয় যে এখন সময় চলে আসছে আমাদের যে এরকম একটা সিস্টেম, যে পেশেন্ট মানে লোকালি যে যেখানে আছে তাকে আপনার এরকম 999-এর মতো একটা নাম্বার দিয়ে সে যাতে যোগাযোগ করতে পারে এবং সাথে সাথে যে একটা টিম রেসপন্সও করতে পারে, এই সময়টা এখন আমাদের চলে আসছে। অধ্যাপক ডাক্তার রেজাউল করিম, একটু প্রতিরোধটার বিষয়ে জানতে চাই এবং ফলো আপ বিষয়, যে এরপরে ফলো আপ করা বা মানে একটা ট্রিটমেন্ট নিয়ে তো চলে গেল, আপনি তো বললেন যে জীবাণুটা যে ঢুকে যায় এবং তারপরেও ডেথ থাকে, সেই প্রতিরোধ আর ফলো আপটা নিয়ে জানতে চাই। প্রতিরোধের এখানে যেটা শিক্ষার কথা বলেন, ওখানে আমি একটু ডক্টর মোবারকের সঙ্গে একটু অ্যাড করে পরের কোশ্চেনটাতে যেতে চাই। আমি প্রথমে বলেছি যে কোনো জিনিস শিখাতে যদি চান তার ইম্পর্টেন্সটাকে প্রোপাগান্ডার মাধ্যমে আগে ছড়িয়ে দিতে হবে। এটার ফার্স্ট রোল হচ্ছে মিডিয়ার, আমাদের দেশে এখন বোথ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া। আর একটা হচ্ছে গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ থাকবে যে হ্যাঁ এটা ডিসিমিনেট করো। তারপরে কিছু জিনিস থাকতে হবে, এটা সবাইকে যার যার অবস্থান থেকে ইনিশিয়েটিভ নিতে হবে। যেমন ধরেন আমাদের মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, এদের কথা একটা ফিউ সেগমেন্ট অফ পিপল তারা বিশ্বাস করেন, তাদের মাধ্যমে কিছু ডিসিমিনেট করতে হবে লোকাল। তারপরে কিছু আছে, আমরাও তো যখন টিনেজের ছিলাম তখন হিরোকে দেখে হিরোর মতো হওয়ার চেষ্টা করতাম একটু। তো সেই জায়গায় যদি একটা নাটকের, যদি এই যে আজকাল যে নাটকগুলো হচ্ছে, একটা সিন থাকে যে সে ইগনোর করে গেল, নায়ক ইগনোর করে গেল একটা অ্যাক্সিডেন্টকে, তারপরে নায়িকা তাকে 10 দিন কথা বললো না বা ব্রেক আপ হয়ে গেল, এটার কি একটা ইম্প্যাক্ট হবে না? এটাও তো একটা ইনডাইরেক্ট শিক্ষা। তো আমরা কিন্তু ওই যে নাটক, টিভি প্রোগ্রাম, এগুলোর মধ্যে জাস্ট 30 সেকেন্ডসের একটু স্কিট যদি দিয়ে দিতে পারি, তাতেও কিন্তু শেখানো যায়। তারপরে আসেন কর্পোরেট অফিসগুলো, ব্যাংক, পুলিশ, বিভিন্ন অর্গানাইজেশন, তারা যদি 3 মাসেও একটা ফার্স্ট এইড বা এই জাতীয় প্রোগ্রাম করে, হাফ অ্যান আওয়ারের, যে অফিস শেষে হাফ অ্যান আওয়ার এই জিনিসটা হবে, একটা ডকুমেন্টারি দেখানো হবে। সব প্র্যাকটিক্যালি করতে হবে এমন কোনো কথা নেই। এগুলো করলেও কিন্তু আমরা এখন ইনিশিয়াল মিট আপ করতে পারি। এই যে রিসেন্টলি তো ইতিমধ্যে মানে ব্যাংকে যে একজন মারা গেল, মানে কারোই কিন্তু কিছু করার ছিল না, সাডেনলি, মানে কেউ চেষ্টা করারও কিন্তু সময় পায়নি, মানে সেটাও কিন্তু একটা উদাহরণ আমি বলবো, তাই না? মানে সেখানে যদি কেউ জানতো বা কিছু, মানে সেটা অবশ্যই বড় বড় ইনসিডেন্স আছে আমাদের, যেগুলো আমাদের অনেক বড় বড় কতগুলো ইনসিডেন্স। সেই দিনে এক পেশেন্টের সঙ্গে কথা বললাম যে ওনাকে হয়তো বা বাঁচানো যেত টাইমলি এটা করলে। যাই হোক, আমাদের দুর্ভাগ্য। তো আপনি যেটা প্রশ্ন করেছিলেন প্রতিরোধ কিন্তু সিস্টেমই আসে। প্রতিরোধ তো যদি আমরা ট্রমার কথা ভাবি, প্রথমে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথা যদি ভাবি, তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে ট্রাফিক রুল ফলো করতে হবে। ট্রাফিক রুল কি আমাদের দেশে, যদি আপনার রিক্সার সঙ্গে পথচারীর অ্যাক্সিডেন্ট হয়, আমরা প্রথমে
রিক্সাওয়ালাকে দোষ দিতে থাকি। রিক্সার সঙ্গে বেবি ট্যাক্সির যদি স্কুটারের হয় প্রথমে স্কুটারের দোষ দিই, কিন্তু পথচারীর দোষ থাকতে পারে না। বাসের সঙ্গে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট হলেই আমরা ট্রাকের প্রথমে দোষ দিই, প্রাইভেট কারের দোষ থাকতে পারে না? অবশ্যই। তো আমরা যদি ট্রাফিক রুলটা ঠিকমতো ফলো করি, লাইক আপনার পথচারী থেকে বাস ট্রাক ড্রাইভার সবাই, তাহলে কিন্তু অনেকাংশে এই জিনিসটা নামিয়ে আনতে পারি। ফার্স্ট কাজ হচ্ছে এটাও আপনার পাবলিক অ্যাওয়ারনেসের ব্যাপার আছে, অ্যান্ড ল এনফোর্সিং এজেন্সিস আর একটু যদি কঠোর হয়, মানে এখানে আইন প্রয়োগ করি, আমি একটু আপনার কাছে জানতে চাই এটাতে আমরা অনেকখানি প্রতিরোধ করতে পারবো। আর এট দ্য সেম টাইম আপনি আসলে এটা ব্যাপক, প্রশ্নটা কিন্তু খুব ছোট কিন্তু এর ব্যাপকতা অনেক। আপনি এই ট্রমা শুধু তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না, আপনি ইন্ডাস্ট্রিয়াল হেলথে যান। এই এখন তো এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের সময় হেলমেট পরা দেখি আমরা, কিভাবে হলো, ওই দুই একটা ইট যখন মাথায় পড়ে পড়ে মানুষ মারা গেল রাস্তার, তখন এটা শুরু হলো। মানে অ্যাট দ্য কস্ট অফ লাইফ আমরা শিখছি, কিন্তু এগুলো তো অনেক যুগ যুগ ধরে চলে আসছে। ইন্ডাস্ট্রিয়াল হেলথ কিভাবে আপনি ওখানে ট্রমা কিভাবে প্রিভেন্ট করবেন। ফায়ার, আপনি দেখবেন আমাদের যে ইলেকট্রিসিটির প্লাগগুলো, আমরা শুধু বলি যে এইখান থেকে হয়ে ইলেকট্রিসিটি কারণ আগুন লেগে গেছে, কিন্তু আপনি দেখবেন বিদেশে যান, আমাদের দেশে দেখবেন যে প্লাগ অ্যান্ড সকেট মিলে না, দেখবেন মিলবে না মোস্ট অফ দ্য জায়গায়। কিন্তু বাইরে যান, তাদের একটা সেট আছে, সিস্টেম আছে, ইনস্ট্রাকশন আছে যে একটার সাথে একটা মিলতে হলে এই সেট থাকতে হবে, এই ডায়ামিটারের হতে হবে। আমাদের কিন্তু এরকম নাই। কোম্পানি অনেক থাকতে পারে, কিন্তু আমাদের এগুলো লুজ, কেউ শুধুমাত্র তার লাগিয়ে হিটার চালাচ্ছে, দিনের পর দিন স্পার্ক করছে, কিন্তু বাসার মানুষ সেটা ইগনোর করছে। এগুলো তো অ্যাক্সিডেন্টের মূল কারণ, এগুলো তো ট্রমার মূল কারণ। ফায়ার, ইন্ডাস্ট্রিয়াল হেলথ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এগুলো সব জায়গায় কিন্তু প্রতিরোধের ব্যবস্থা আছে, এগুলো সব জায়গায় রুলস আছে। আমরা যদি একটুখানি ফলো করি, আমরা যদি একটুখানি মেনে চলি, তাহলে কিন্তু হবে। আমরা 2 দিন শুধু একটা এই বনানীতে কোথায় হলো সেটা নিয়ে 2 দিন হা হুতাশ করলাম বা শেষ, কিন্তু আমরা এই অ্যাওয়ারনেসটা কিন্তু গ্রো করতে পারি নাই মানুষের মধ্যে। হ্যাঁ, এবং আমরা কিন্তু বলতে পারিনি মোবারক হোসেন, যেটা ডাক্তার রেজাউল করিম বলছিলেন, যে আজকে বনানী কালকে তো আমার বাসায় হতে পারে, বা আমার সাথেই হতে পারে, আমার অফিসেই হতে পারে, আমার প্রতিষ্ঠানেই হতে পারে। এই জায়গাগুলো থেকে একটু জানতে চাইবো যে আমরা বারবার বলছি গণমাধ্যমের তো একটা মুখ্য ভূমিকা আছে, মানে সরকারি বেশ এবং গণমাধ্যমের আছে, যেটা বারবার আসছিল যে শুধুমাত্র যে মানে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সংবাদপত্র সেটা না, নাটক সিনেমাতেও আসতে পারে, কিন্তু এটা সব জায়গায় উপেক্ষিত। আপনার মূল কারণ কি মনে হয় যে কেন এটা কোথাও আসে না, বা একটা ডেতেই বা কেন আমরা সীমাবদ্ধ থাকবো? আসলে এই ট্রমার পরে যে ইনজুরিটা হয় সেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে শুধু ওই পরিবার বা তার রিলেটেড লোকজনই বেশি সাফারার হয়। লোকজনই যে প্রথম গেল দেখলো, তারপরে আস্তে আস্তে সবাই ভুলে যায়। কিন্তু একটা ট্রমা যে একটা লং রান, যে তার একটা ইম্প্যাক্ট ফেলে, যে সে আপনার ট্রমা হলো, কিছু লোক মরে গেল, কিছু লোক বেঁচে গেল। যে বেঁচে গেল, আপনি যেরকম বলেন আপনার পায়ে একটা ইমপ্লান্ট আছে, এরকম নিল, কারো পাটা হারিয়ে গেল, অথবা সে হয়তো টোটালি একটা একদম লাইফ লং সে আপনার ইনভ্যালিড হয়ে গেল। তার মানে কি, পরিবারটাও ধ্বংস হয়ে গেল। এই যে সিনারিওটা বললাম, এটা কিন্তু মানুষ আর মনে রাখে না। যদি আপনারা যেটা আমরা চাচ্ছি, এই যে এরকম আপনারা যদি এরকম সিনারিওগুলো, যে একটা লোক অ্যাক্সিডেন্ট হচ্ছিল, হওয়ার পরে সে এরকম পঙ্গুত্ব লাভ করছে, যাওয়ার পরে এখন দেখা গেলো সে ভিক্ষা করে খাচ্ছে, হতে পারে এরকম যদি গরিব মানুষ হয়। যদি এরকম কিছু একটা হয় সিনারিও, তাহলে চিন্তা করে দেখেন একটা ফ্যামিলি একটা অ্যাক্সিডেন্টের জন্য কোথায় গিয়ে দাঁড়ালো। তো এরকমভাবে মানুষের মাথায় যদি ঢুকে দেওয়া যায় যে তুমি অ্যাক্সিডেন্ট করলা আর মরে গেলেও বেঁচে গেলা, তা না, তুমি অ্যাক্সিডেন্ট করলা মানে তুমি বিপদে পড়লা, তোমার পুরো পরিবারটাকে আপনি বিপদের মধ্যে ফেলে দিলেন। তার মানে কি, তার মনে যদি একটা মাইন্ড সেট আপ হয় যে এই কাজটা আমি করব না, করলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি দেখবেন এখন ছেলেরা ওই মোবাইল নিয়ে রাস্তা পার হচ্ছে। মোবারক হোসেন, আমরা আলোচনায় ছিলাম যে এই যে ফোনে কথা বলা, এই দুর্ঘটনাটা আমরা ইদানিং অনেক বেশি দেখতে পাই, এবং কানে হেডফোন দিয়ে রেল ক্রসিং মানে ক্রস করছে, মানে এই যে, এবং ভয়াবহ দুর্ঘটনা, যেটা একটা জীবন না শুধু, আসলে পুরো পরিবারকে কলাপস করে, এবং তার নিজের তো সেই জীবনটা তো আসলে বেঁচে থাকলেও ওই মিজারে বলে একটা লাইফ। এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। সেটা আপনার এই যে ইয়াং জেনারেশন, এই যে যেটা আমরা বললাম প্রথম থেকে, ইয়াং না, এখন সবাই করে এই কাজটা, টেলিফোন করতে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাওয়ারনেস।
এটা আপনার সামাজিক অ্যাওয়ারনেস এবং তার সাথে সাথে কিছু আইনের প্রয়োগ থাকতে হবে। আপনি শুধু বললেন, যদি আপনি এটার সাথে কোনো ধরনের মিজার না নেন তাহলে কিন্তু অনেকেই শুনবে না, ও বলছে। আপনাকে কিছু আইন করতে হবে, যে এখানে তার কিছু মানে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। যারা রাস্তা ক্রস করবে, যারা বেঁচে আছে, যারা করতেছে, অ্যাক্সিডেন্ট করলো সে তো আলাদা, কিন্তু তাদের জন্য কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে। যে সে যদি রাস্তা ক্রস করতে যায়, একজন আমাদের এখান তো রাস্তার পাশে আমাদের ক্যামেরা সিস্টেম আছে, বিভিন্ন জায়গায় ফুটেজ আছে, যদি দেখে পুলিশে দেখলো হ্যাঁ যে এই ছেলেটা কথা বলতে বলতে পার হয়ে যাচ্ছে, তাকে ধরতে পারে। এরকম একটা জিনিস মানে চালু করতে হবে, একটা ভয় ঢুকাইতে হবে, অথবা একটা শাস্তির ব্যবস্থা করতে হবে যে তুমি ইচ্ছা করলেই এভাবে রাস্তা ক্রস করতে কিংবা পারবে। গাড়ি ড্রাইভ করার সময় ফোনে কথা বলে, গাড়ি ড্রাইভ করার সময় বলছে, রাস্তা যে আপনার গাড়ি নিয়ে যাচ্ছে, আপনার গাড়ির সামনে যাতে দৌড় দিচ্ছে, এই যে কাজগুলি, এবং এটা যে আপনার শাস্তিযোগ্য অপরাধ, এই পর্যায়ে আনতে হবে। হ্যাঁ। এবং ডাক্তার রেজাউল করিম যেটা বললো সেটা আমরা আসলে আমাদের শহরে খুব বেশি, রাজধানীতে খুব বেশি দেখি, যে পথচারীরা যখন রাস্তা পার হচ্ছে সে ধরেই নেয় যে যিনি ড্রাইভার আসছে বা যে গাড়িটা আসছে সে ভুল করবে না, কিন্তু আমারও তো অ্যাওয়ারনেসটা আসলে জরুরি, আমাকেও তো সাবধানে রাস্তা পার হতে হবে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে এই যে মোবাইল, এটা আমরা শুনছিলাম। ডাক্তার রেজাউল করিম, একটু আপনার কাছে আবার আসতে চাই যে আমরা ম্যানেজমেন্টের পুরো, আমরা তো আসলে সমন্বিত এই কথাগুলো বলছি, যে যদি একদম আপনাদের জায়গাতেও আসি, যে পেরিফেরি ম্যানেজমেন্ট বা সব, সেই জায়গাটা আসলে কতটা কি এগিয়েছে একটু জানতে চাই। আপনি তো দেখেছেন করোনায়, এই লাস্ট এখনও তো করোনা নিয়ে আমরা ডিল করছি। করোনায় দেখেছেন যে আমরা শুধু না, পৃথিবীর সবাই কিন্তু উই আর নট রেডি যে এই জিনিসগুলো ফেস করার জন্য। তো আমরা ট্রমার এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ট্রমা ম্যানেজমেন্টে ইন্ডিভিজুয়াল একটা দুইটা ফ্র্যাকচার ম্যানেজমেন্ট ইটস ওকে, আমাদের দেশে সবাই করছে, একদম পেরিফেরিতে একদম জেলা শহর লেভেলে এগুলো হচ্ছে, এটা মোটামুটি একটা এস্টাবলিশ হয়ে গেছে। কিন্তু যে জিনিসটা মেইন ট্রমা, মাল্টিপল ফ্র্যাকচার, আপনার একটা ফ্র্যাকচারের সাথে অ্যাবডোমিনাল ইনজুরি বা চেস্ট ইনজুরি বা ব্রেন ইনজুরি, এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য একটা সমন্বিত টিম দরকার। একটা টিম ম্যানেজমেন্ট না হলে এটা হবে না। এই টিমে থাকবে সার্জন, ডিফারেন্ট টাইপস অফ সার্জন, নিউরো, চেস্ট, অ্যাবডোমিনাল থাকতে হবে, ভালো অ্যানেস্থেসিওলজিস্ট থাকতে হবে, আইসিইউ ফ্যাসিলিটিস থাকতে হবে, আইসিইউ স্পেশালিস্ট থাকতে হবে, আইসিইউ থাকতে হবে। এই সবগুলো জিনিস যদি আমরা পেরিফেরাল হাসপাতালগুলোতে সেট আপ করতে পারি, অ্যাটলিস্ট বড় যে মেডিকেল কলেজ হসপিটালগুলো আছে, যেখানে ধরেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে রিচ করতে পারবে একটা পেশেন্ট অ্যাম্বুলেন্সে, এই টাইম ম্যানেজমেন্টটাও আমাদের হিসাব করতে হবে। কারণ আমরা তো গোল্ডেন আওয়ারের কথা বললাম আপনাকে। তো এই জিনিসগুলো যদি করে আমরা যদি সেখানে এই সেট আপটাকে তৈরি করতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা শুধু ডাক্তারদের কথাই বলছি, একজন আয়া সুইপার থেকে শুরু করে স্কিলড ম্যান পাওয়ার যে লাগবে, হাসপাতালের আয়া সুইপারও কিন্তু স্কিল হওয়া উচিত। আমরা এই জিনিসটাও ইগনোর করে যাই। তারপরে আপনার যে আইসিইউ ম্যানেজমেন্ট হবে, এই জিনিসগুলো যে লাগবে, আপনার স্পেশালাইজড ওটিএস, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট যেগুলো লাগবে, চেস্ট ম্যানেজ করা বা ব্রেন অপারেশন সার্জারির ম্যানেজ করা, এগুলো সব স্কিল ম্যান পাওয়ার লাগবে। আপনি যদি সব সেক্টরে, সব স্টেপের যদি ম্যান পাওয়ারগুলোকে স্কিলস দিতে পারি, আমরা স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি এরকম, তাহলে ডেফিনেটলি কাজ করা সম্ভব। আর আমাদের এখানে ট্রুলি স্পিকিং ডক্টর যারা এখন পর্যন্ত আছেন, আই বিলিভ যে তারা ইনিশিয়াল কাজটা করতে পারবে, কিন্তু আমাদের কিন্তু নিচের লেভেলের স্কিল ম্যান পাওয়ারের খুবই অভাব। একজন ডক্টর বা একজন নার্স কিন্তু ওই মেশিন ধরে বসে থাকবে না, পুরো টিম যদি আপনার সাথে কোঅপারেট না করতে পারে তাহলে এটা আপনি পারবেন না। এই জন্য এইটাকে ইনিশিয়েটিভ এখন এটা দরকার। আপনি সবাইকে ঢাকায় নিয়ে আসলে যে জিনিসটা হবে, ঢাকায় ওয়ার্কলোড বাড়বে, তারাও ভালো করে ম্যানেজ করতে পারবে না। আপনার এই জিনিসগুলো আপনি আগে চিন্তা করেন, 20 বছর আগে ঢাকা মেডিকেল যে স্টেজে ছিল বা এখানে ঢাকার হসপিটালগুলো যে স্টেজে ছিল, এখন কিন্তু পেরিফেরাল হাসপাতালগুলো এরকম হয়ে গেছে মোটামুটি। তো সেই জায়গাগুলোতে যদি আমরা ট্রমার এই জায়গাটাকে একটু ন্যাশনাল লেভেল থেকে ফোকাস করে এই জায়গাটা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু সম্ভব ম্যানেজ করা, অবশ্যই সম্ভব। আমি ঢাকা মেডিকেলের পরিস্থিতিটা আপনার কাছে জানতে চাইবো। সব রোগী, এই ধরনের সব রোগী, এটা যেহেতু আমরা ডাক্তার রেজাউল করিম ইউনাইটেড হসপিটালের, আপনি ঢাকা মেডিকেলের, ইউনাইটেড হসপিটালে কিন্তু শুরুতে যাবে না, একটা বাস অ্যাক্সিডেন্ট করে 17 জন আহত, আগে কিন্তু ঢাকা মেডিকেলে আসবে। সেই ম্যানেজমেন্টটা আমি জানতে চাই যে আপনার এরকম প্রচুর প্রতিদিন হচ্ছে, দিনে রাতে হচ্ছে,
সেই ঢাকা মেডিকেল এখন বলতে হবে যে শেষ ঠিকানা। তো যেহেতু ঢাকা মেডিকেল রোগীদের শেষ ঠিকানা, এরপরে তো তার আর কোথাও যাওয়ার সুযোগ নাই। এই ক্ষেত্রে ঢাকা মেডিকেল এখনও যথেষ্ট পরিমাণে ক্যাপাবল এরকম কোনো মাস ক্যাজুয়ালিটি ম্যানেজ করার জন্য। তার কারণ হচ্ছে যে আমাদের একটা ভালো একটা ইমার্জেন্সি আছে বাংলাদেশের, হয়তো ওনাদের মতো সাজসুজে এরকম নয়, ভালো বলতে আমি বলছি যে আমার ম্যান পাওয়ারটা কিন্তু আমাদের খুব ভালো। আমাদের ওইখানে আমরা এখন একদম রোস্টারলি ইমার্জেন্সিতে ডাক্তার রাখি। কিন্তু একটু কি বলবেন যে সেইখানে কি আপনার জনবলটা কি মানে ঠিক মানে পর্যাপ্ত কিনা, আমি এটা জানতে চাচ্ছি, কারণ যে পরিমাণ পেশেন্ট আপনারা ডিল করেন সেটা কিছুটা তো শর্টেজ আছে। আসলে এখানে ইয়ারমার্ক করা হয় নাই যে এই ডাক্তারগুলি কাজ করবে। আমরা করি কি, যেমন আমরা যখন আমাদের স্টুডেন্ট যারা যায় পোস্ট গ্রাজুয়েশনের জন্য, যেমন অর্থোপেডিক্সের MSM এই ডিপ্লোমার জন্য যাই, আমরা ওদেরকে রোস্টার করে ওখানে প্লেসমেন্ট করি। ঠিক অন্যরাও এরকম। প্লাস ওইখানকারই ইমার্জেন্সির জন্য কিছু স্পেশালিস্ট আছে, কনসালটেন্ট আছে, তারা থাকে। এটা রোস্টারলি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে তো আমরা হয়তো এই যখন মাস ক্যাজুয়ালিটি হয় তখন আলাদা জিনিস, কিন্তু নর্মালি যে ঘটনাগুলি ঘটতেছে আমরা ম্যানেজ করতে এখনও ক্যাপাবল, আমরা এখন করতে পারি, কিন্তু লোড বেশি হয়। সেক্ষেত্রে তো আমাদেরকে সবাইকে এফোর্ট দিতে হয়। সমস্যাটা যেটা যেটা বারবার বলতেছিলেন যে আমাদের পরের যে মানুষগুলি তারা সবাই কিন্তু স্কিল ম্যান পাওয়ার না। তারা একদিন হয়তো আপনার এই মেডিসিনের ডিউটি করলো, পরের মাসে গেল সার্জারিতে, পরের মাসে গেল অন্য একটা ডিপার্টমেন্টে। কিছু লোক হয়তো কোনোভাবে ম্যানেজ করে ইমার্জেন্সিতে থাকে, কিন্তু এই মানুষগুলি কিন্তু আমাদের কোনো ধরনের ট্রেনিং বা অন্য কোনো কিছু পায় না। ওরা ওই দেখতে দেখতে শিখতে শিখতে, দাদুরা, আমরা বলি দাদুদের কাছ থেকে শিখতে শিখতে ওরা কাজটা করে। ওইখানে আমাদের সমস্যাটা হয়ে যায়। একটা ম্যানেজমেন্ট হলো, আমার একটা রুল আছে। তার মানে আসলে আমাদের কিন্তু আমাদের সময় একদম শেষ। এই কারণে আপনাদের দুজনকেই বলে শেষ করছি যে আসলে একটা টকশো দিয়ে আসলে এটা শেষ হবে না, এবং যেটা বারবার উঠে আসছে যে এটা একটা সমন্বিত, এবারে প্রতিপাদ্যটা যেটা যে সময়োচিত এবং সময়োচিত পদক্ষেপের জন্য সমন্বিত শিক্ষাটা আসলে থাকতে হবে, যেটা আমাদের নেই, এবং আরও সচেতনতা আসলে গড়ে তুলতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল 24-কেও ধন্যবাদ। নিশ্চয়ই। দর্শক, আমরা কথা বলছিলাম এবং এই যে আমরা শুনলাম যে গোল্ডেন আওয়ার, এই সোনালী মুহূর্তটাকে যদি আমরা আসলে প্রশিক্ষিত হতে পারি বা আমরা যদি একটু সচেতন হতে পারি, তাহলে কিন্তু জীবন বেঁচে যেতে পারে মানুষের, হোক না সেটা একজন বা দুজন। ওয়ার্ল্ড ট্রমা ডেতে আমরা এই বিষয়টি জানলাম আমাদের দুজন অতিথির কাছ থেকে। আপনারা এতক্ষণ সবাই আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।